বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। যারা অনলাইন ভিত্তিক গণিত শিখতে ভিডিও সামনে বসেছ, তোমাদেরকে প্রত্যেকেই আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা আজকে উচ্চতর গণিত প্রথম পত্রের অষ্টম অধ্যায় ফাংশন ও লেখচিত্র যে চলমান ক্লাস, আজকে আমরা তৃতীয় ক্লাসে যাচ্ছি। গত ক্লাসে আমি একটা অঙ্কে আমরা সর্বশেষ একটি ফাংশনের ডোমেন, রেঞ্জ ও অ্যাপ ইনভার্স বের করেছি। আজকে আমি অ্যাপ ইনভার্সের উপর আরও কিছু কাজ করব। যদি সময় থাকে আমি অন্য আরেকটা আইটেম টাচ করব। ঠিক আছে, আমি কাজ শুরু করি। ডান পাশে একটা প্রশ্ন আমি লিখেছি যে অ্যাপ এক্স ইকুয়াল টু এস স্কয়ার প্লাস 1, এটার বিভিন্ন অ্যাপ ইনভার্সের মান বের করতে বলছে। অনেকগুলো, একটা দুইটা অনেকগুলো অ্যান্সার বের করতে বলছে। আমি একটা অঙ্কের মধ্যে অনেকগুলো আইটেম আলোচনা করতে যাচ্ছি। যে 4-এর 5, এটা আমার যে পিডিএফ কপিতে অঙ্কটা আমি করে দিয়েছি। যাক, এখন আমরা খেয়াল করব অ্যাপ এক্স ইকুয়াল টু এস স্কয়ার প্লাস 1। এটার অর্থ হলো আমি এই অ্যাপ এক্সের মান আর থেকে আর অ্যাপ এক্সের একটা সংজ্ঞায়িত করা আছে, এখান থেকে অ্যাপ ইনভার্স বের করব। তাহলে যত অঙ্কে আছে অ্যাপ ইনভার্স, আমরা একটা নির্দিষ্ট পদ্ধতি শিখতে পারি। বইতে আরেকটা পদ্ধতি আছে, তা আমি গত ক্লাসে যেটা বলছি ওইটাই করতেছি। আমি ধরে নিচ্ছি প্রদত্ত প্রশ্ন অ্যাপ এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে এক্স ইকুয়াল টু হবে অ্যাপ ইনভার্স অফ ওয়াই। এই তথ্যটা আমি ব্যবহার করে আমি এখানে এক্সের মান যদি বের করতে পারি, আমি অ্যাপ ইনভার্স পেয়ে যাব। তাহলে আসো এস স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু ওয়াই। আমার উদ্দেশ্য হলো এক্সের মান বের করা। এস স্কয়ার ইকুয়াল টু ওয়াই মাইনাস 1, তাহলে আসলো এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট আবার ওয়াই মাইনাস 1। আমরা যখন বর্গমূল করি তখনই প্লাস মাইনাস দিব। তাহলে এক্সের মান এখানে হলো অ্যাপ ইনভার্স অফ ওয়াই। তাহলে অ্যাপ ইনভার্স অফ ওয়াইটা বসিয়ে দিলাম প্লাস মাইনাস রুট আবার ওয়াই মাইনাস 1। তাহলে এখন প্রশ্ন যদি থাকে অ্যাপ ইনভার্স এক্স, আমরা আরেকটু কাজ করতে পারি, রিপ্লেস করে নিতে পারি, ওয়াই স্থলে এক্স বসিয়ে নিতে পারি। সাধারণত অঙ্কটাতে আমি অ্যাপ ইনভার্স এক্স বলি নেই, তবে অ্যাপ ইনভার্স এক্স তোমার বের করতে পারলে লিখলে ভালো হয়। তো এবার আমি অ্যাপ ইনভার্সের যে ভিতরে বিভিন্ন শর্তগুলো দিয়েছি এক করে করতেছি। প্রথমটা অ্যাপ ইনভার্স 0। তাহলে অ্যাপ ইনভার্স 0, এক্সের জায়গায় অ্যাপ ইনভার্স 0 বসাই দাও। অ্যাপ ইনভার্স 0 বসাই দিলে প্লাস মাইনাস 0 মাইনাস 1। তাহলে রুটির ভিতরে এখানে দেখা যাচ্ছে একটা মাইনাস সংখ্যা, তাই এটা রিয়েল নাম্বার না। আমার প্রশ্ন ছিল রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার পেতে হবে, তাই আমার এই মানটা গ্রহণযোগ্য না। রুটির ভিতরে মাইনাস, এটা অসংজ্ঞায়িত, রিয়েল নাম্বার নয়। অ্যাপ ইনভার্স 5 যদি বের করি, আমি অ্যাপ ইনভার্স 5 যদি বের করি, তাহলে আসতেছে প্লাস মাইনাস রুট আবার 0 মাইনাস 5 5 মাইনাস 1, 5 মাইনাস 1। আমি যদি এক্সের জায়গায় 5 বসাচ্ছি, তাহলে এখানে আসতেছে প্লাস মাইনাস 2। তাহলে আমার এটাই অ্যান্সার। তাহলে আমি যদি এটা অ্যান্সার এইভাবে লিখতে পারি যে অ্যাপ ইনভার্স 5-এর অ্যান্সারটা কত, অ্যাপ ইনভার্স 5-এর অ্যান্সারটা হলো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে -2 +2 দিব। তাহলে অ্যাপ ইনভার্স 5 বের করলাম। এবার অ্যাপ ইনভার্স -5 যদি বের করতাম, তাহলে অ্যাপ ইনভার্স -5 যদি বের করি, তাহলে আমার দেখো প্লাস মাইনাস রুট আবার -5 -1, তাহলে ডাজ নট বিলংস টু রিয়েল নাম্বার আর। তাহলে এই উত্তরটা নাই, এই প্রথম উত্তরটা যেমন নাই, এই উত্তরটাও নাই। তাহলে এটা ফাঁকা, এটাও ফাঁকা। এরপরে আসতেছে অ্যাপ ইনভার্স 10। এটা আমরা এই 5-এর মতোই করব। অ্যাপ ইনভার্স 10 কত আসে? অ্যাপ ইনভার্স 10 হবে এক্সের জায়গায় যদি 10 বসাই দিই, রুট আবার 10 মাইনাস 1 ইকুয়াল টু প্লাস মাইনাস 3। তাহলে অ্যান্সার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলে -3 +3 লিখতে পারি। তারপরে দিছি অ্যাপ ইনভার্স সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 10 এবং 26। আমি একটু পরে আরেকটা অঙ্ক দিছি 10, 26 থার্ড ব্র্যাকেটের ভিতর। এটা হলো সেকেন্ড ব্র্যাকেটের ভিতর। আগে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরটা বলে নিচ্ছি। 10 এবং 26, এখানে তোমাকে বলছে অ্যাপ ইনভার্সের মধ্যে এই দুইটি সংখ্যা শুধু বসানোর জন্য। যেহেতু সেকেন্ড ব্র্যাকেট, এটা একটা তালিকা পদ্ধতি, তাহলে আমি 10 তো এই মাত্র বের করলাম, আর যদি 26টা বের করি, তাহলে অ্যাপ ইনভার্স 26 আসবে প্লাস মাইনাস রুট আবার 26 মাইনাস 1, অর্থাৎ প্লাস মাইনাস 5। তাহলে আমি যদি এখন অ্যান্সারটা এইভাবে লিখি, এখন যেটা বের করলাম অ্যাপ ইনভার্স সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 10 এবং 26, আর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আর অ্যাপ ইনভার্সের জন্য আমি ফাংশনের জন্য এখানে 5 ব্র্যাকেটটা পরে দিয়েছি। তাহলে আমার এখানে 10-এর উত্তর এসে দুইটা, একটা হলো -3 আর একটা হলো +3। আর 26-এর উত্তর এসেছে দুইটা, একটা হলো -5, একটা হলো +5। তাহলে আমি এইভাবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখে দিব। তাহলে 10 এবং 26 দিয়ে বোঝাচ্ছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বোঝাচ্ছে শুধুমাত্র ওই দুইটি সংখ্যা, অন্য কোনো সংখ্যা নয়। এরপরেটা যদি আমি করি 10 এবং 26, অ্যাপ ইনভার্স
এই থার্ড ব্র্যাকেট দিয়ে 10 এবং 26 এটা যদি আমি করি তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো আমি একটু সেমিকোলন দিয়ে রাখলাম। আমি 10 থেকে 26 এটা দিয়ে বোঝাচ্ছে বদ্ধ ব্যবধি। তোমরা 9-10-এ বদ্ধ ব্যবধি, খোলা ব্যবধি, বিভিন্ন ব্যবধি সম্পর্কে তোমরা আইডিয়া পেয়েছো। আমি তারপরে কারো যদি গ্যাপ থাকে আমি নিচে একটু লিখে দিয়েছি। যেমন বদ্ধ ব্যবধি এ এবং বির মধ্যে আমি থার্ড ব্র্যাকেট দিয়েছি, দিয়ে এ এবং বি সহ এ বির ভিতরে সকল মানকে এই থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়। এ এবং বি সহ এ এবং বির সকল মানকে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়, এটাকে বলা হয় বদ্ধ ব্যবধি। তারপরটা হলো বদ্ধ খোলা ব্যবধি। বদ্ধ খোলা ব্যবধি প্রথমটা থার্ড ব্র্যাকেট এ কমা দিয়ে পরেরটা বির দিকে আমি 5 ব্র্যাকেট দিয়েছি। যখন 5 ব্র্যাকেট থাকবে তখন বুঝতে হবে বি মানটা নাই, তাহলে এ থেকে শুরু হয়ে বির আগ পর্যন্ত মানগুলো আসবে। এখানে এর ক্ষেত্রে আছে লেস দেন ইকুয়াল, আর বির ক্ষেত্রে কিন্তু লেস দেন ইকুয়াল দেওয়া হয়নি, শুধু বির ক্ষেত্রে এখানে শুধু লেস দেন দেওয়া হয়েছে। তো এটার নাম হলো বদ্ধ খোলা। ঠিক অনুরূপভাবে খোলা বদ্ধ, অর্থাৎ যেদিকে খোলা এদিকে 5 ব্র্যাকেট আর বদ্ধ হলো থার্ড ব্র্যাকেট। হ্যাঁ, কোনো লেখকের বইতে এই থার্ড ব্র্যাকেটটা উল্টা থার্ড ব্র্যাকেট দিয়েও প্রকাশ করেছে, তবে এটাই দেখতে সুন্দর, আমরা এটাই লিখব। আর খোলা ব্যবধি হলো দুইটাই 5 ব্র্যাকেট। তাহলে এই এ কমা বি এই ধরনের বিন্দু আমরা অন্য জায়গাও দেখেছি, আমরা এই ধরনের কাজ আগেও দেখেছি, কিন্তু এইভাবে যদি সেট প্রকাশ করে, যদি একটা সেটের নোটেশন ব্যবহার, তাহলে এ বি দিয়ে বোঝাচ্ছে এ এবং বির ভিতরে সকল সংখ্যা, এ এবং বি ব্যতীত এ এবং বির ভিতরে সকল সংখ্যা, সকল রিয়াল নাম্বার। তাহলে এটা হলো খোলা ব্যবধি। তা আমার এখানে যে অঙ্কটা আমি লিখছি 10 থেকে 26, তাহলে এখানে বোঝাচ্ছে 10 এবং 26 সহ 10 এবং 26-এর ভিতরে যত রকম রিয়েল নাম্বার আছে সব মান তোমাকে এই এফ ইনভার্স এক্সের জায়গায় বসাইতে হবে। তাহলে পর্যবেক্ষণ করার জন্য আমি সব মান তো আর বসাইতে পারবো না, আমি ধরো 10 বসাইলাম, 10 বসিয়ে প্লাস মাইনাস রুট আবার 10 - 1 প্লাস মাইনাস 3 বসে পাইলাম। এরপরে এফ ইনভার্স মাঝখানে কয়েকটা মান বসাবো, মাঝখানে কয়েকটা এভাবে বসিয়ে ধরো আমি টোটাল 26টা বসাবো। তাহলে 26 যদি বসা প্লাস মাইনাস রুট আবার 26 - 1 প্লাস মাইনাস 5। তা আমি মাঝখানে এই যে মাঝখানে খালি রাখলাম, এখানে ইচ্ছা মতো আমি যে কোনো সংখ্যা বসাইতে পারি। আমি পর্যবেক্ষণ করার জন্য, আমি অ্যাকচুয়াল রেজাল্টটা কত থেকে কত পেতে পারি এটা বোঝার জন্য মূলত আমি এই কাজটা করেছি। এখন যদি আমি 10-এর পরে আমি যদি আরেকটা সংখ্যা বসাই, 11 বসাইতে পারি, 12 বসাইতে পারি, এরকম অনেক সংখ্যা বসাইতে। আমি ধরো 17 বসাইলাম, 17 যদি বসাই প্লাস মাইনাস রুট আবার 17 - 1 ইকুয়াল টু কত 16, তাহলে প্লাস মাইনাস 4। আমি যদি এখানে ধরো 20 বসাই তাহলে আসবে প্লাস মাইনাস রুট আবার 20 - 1, হ্যাঁ 20 - 1 19, তাহলে এখানে যা হয় প্লাস মাইনাস রুট আবার 19। এভাবে পেতে থাকবো। অর্থাৎ 10 থেকে 26-এর ভিতরে তোমার স্বাধীনভাবে তুমি নিজের বুঝার জন্য কিছু বিশেষ মান বসাও। আমি মনে করতেছি আর প্রয়োজন নাই, অতএব আমি অ্যান্সারটা লিখতে পারি এফ ইনভার্স থার্ড ব্র্যাকেট 10 26 থার্ড ব্র্যাকেট শেষ, ক্লোজ করে দিলাম। এই অ্যান্সারটা হচ্ছে সর্বনিম্ন মান। এখানে লক্ষ্য করে দেখো সবচেয়ে ছোট মান হলো -5, তাহলে -5 থেকে শুরু, তারপর -5-এর পরে আস্তে আস্তে কমতে -3 পর্যন্ত এসেছে। কিন্তু -3-এর পরে একটু গ্যাপ আছে, কারণ -2, 0, 1 এইগুলো নাই, 2 নাই, তাহলে এখানে একটু গ্যাপ আছে। তাহলে গ্যাপ দিয়ে আমি আবার ইউনিয়ন দিয়ে আবার শুরু করব, 3 থেকে শুরু করব, 3 থেকে 5 পর্যন্ত। কথাটা আবার বলছি, আবার এখানে -5 থেকে সবচেয়ে ছোটো মান হলো -5, সবচেয়ে বড় মান হলো +5। এখন মাইনাস দিক থেকে আমি যখন যাত্রা শুরু করেছি -3-তে এসে একবার থেমে গেছে, মাঝখানে 3-র পরে -2, তারপর -1, 0, তারপর 1, 2 এগুলো নাই, তাই আমি একটু ফাঁকা দিলাম, ফাঁকা দিয়ে এখানে ইউনিয়ন দিলাম, যেহেতু সেটের যোগকে ইউনিয়ন দিয়ে প্রকাশ করা হয়। তারপরে আমি আবার নতুন করে শুরু করলাম 3 থেকে 5 পর্যন্ত। আমরা এই উত্তরটা এইভাবে লিখতে হবে। তাহলে এটা একটা বিচ্ছিন্ন, এটা মাঝখানে একটু ফাঁকা আছে। তা আমি এখানে কাজ করলাম 10 থেকে 26, এবার -26 থেকে +26। এখানে একটা সুবিধা হলো -26 থেকে +26 বলার কারণে আমি মাইনাসের সংখ্যা তো আর কোনোটাই বসাতে পারবো না। আমি এই অঙ্কটার ভিতরে দেখাচ্ছি, এখানে যদি -26 লিখে দেওয়া হতো, এখানে যদি -26 লিখে দেওয়া হতো, তাহলে আমি আরও নেগেটিভ দিকে কয়েকটা মান বের করবো। আমরা একটু আগেই করছি, নেগেটিভ দিকে যে মানে বের করছি এটা অসংজ্ঞায়িত। তাহলে আমি যদি এখানে প্রথম যে মানটা পাবো 0, 0-র জন্য পাবো না, 1-এর জন্য পাবো, তাহলে আমি 1-এর জন্য যদি বের করি তাহলে রেজাল্ট আসবে +- 0।
ওয়ানের জন্য পাবো, তারপর আমি ধরো টুর জন্য পাবো, এফ ইনভার্স টুর জন্য পাবো, এফ ইনভার্স টুর জন্য পাবো। এখানে প্লাস মাইনাস জিরো তো দেওয়া লাগে না, জিরো দিলেই হবে। টুর জন্য পাবো +-1। এভাবে যদি আমি বের করি ফাইভের জন্য পাবো। অর্থাৎ আমি যখন -26 থেকে কাজ শুরু করলাম, নেগেটিভ মানগুলো কয়েকটা বসাবো, এটা অসংখ্যায়িত দেখাবো। তারপর যেখান থেকে বাস্তব মান পেতে শুরু করব, যেমন 1 থেকে বাস্তব মান পেতে শুরু করব, 1-এর জন্য 0, 2-এর জন্য +-1, তারপর আমি যদি 5 বসাই +-3, +-2, এভাবে পর্যায়ক্রমে আমি যখন 26 পর্যন্ত আসবো, তা আমি দেখব -5 থেকে শুরু করে একবার 0 সহ আবার +5 পর্যন্ত সবাই আছে। তাই এখানে যখন -26 থেকে +26 হবে, তা আমি দেখতেছি এখানে -5 থেকে +5-এর ভিতরে সকল মানে এসে গেছে। -5 থেকে +5-এর ভিতরে, -5 থেকে শুরু করে একটা 0 থেকে আবার পেক করো, আবার +5 পর্যন্ত চলে আসছে। তাহলে এরকম খেয়াল রাখতে হবে। আগের অঙ্কটাতে মাঝখানে আমরা আলাদা করে লিখছি, এখানে কিন্তু আলাদা করার কোনো সুযোগ নাই। কারণ মাইনাস সংখ্যা থেকে প্লাস সংখ্যার ভিতরে যত সংখ্যাই বসাও, তুমি দেখবে তোমার মানটা -5 থেকে +5-এর ভিতরেই থাকতেছে। তাহলে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। তাহলে একটাতে দেখলাম একরকম, আর এটা দেখলাম আরেক রকম। এবার -∞ থেকে 1, এটা আরও সহজ। -∞ কোনো মানতে বসাতে পারবো না, আমি শুধু লাস্টের মানটাই বসাতে পারবো, শুধু একটা মান বসাতে পারবো। তো এই যেখানে 1 বসালে কত 0 হয়, তাহলে এটা অ্যান্সার শুধুমাত্র 0 হবে। তাই এর বাইরে আর কিছু যাবে না। তাহলে ইনভার্স ফাংশনের ভ্যারাইটিস অঙ্ক বইতে আছে। আমি এখানে যে অঙ্কটা করলাম, এই অঙ্কটা এখন গত ক্লাসে একটা অঙ্ক করছি এফ ইনভার্সের, আমরা ওই অঙ্কটার মাধ্যমে ইনভার্স ফাংশনের অঙ্ক কীভাবে করতে হয় এটা দেখলাম। আমি আমার পিডিএফ কপি থেকে আমি আরেকটা অঙ্ক করতেছি, পিডিএফ কপি থেকে আরেকটা এফ ইনভার্সের অঙ্ক করতেছি। এটা আমি অঙ্কের নাম্বার দিয়েছি 4-এর 7, 4-এর 7 একটা অঙ্ক। এটা 4-এর 7, fx সমান √(x-1), তারপরে এখানে শর্তের মধ্যে x>1 লিখে দিয়েছে। তারপরে gx সমান দেওয়া আছে s²+2, এখানে শর্তের মধ্যে দেওয়া আছে GOF ইনভার্স, এইভাবে দিয়ে x বের করতে বলছে। এবং আরেকটা দিয়েছে GOF দিয়ে ব্র্যাকেটের উপরে ইনভার্স দিয়েছে, x নির্ণয় করো। এগুলো সৃজনশীল প্রশ্নতে পাওয়া গেছে। আমি এই প্রশ্নটা নতুন করে যোগ করেছি, আগে আমার শিটে এই অঙ্কটা ছিল না। তাই আমি যেগুলো সৃজনশীল প্রশ্ন নতুনত্ব আছে, আমি সেগুলোর অনেক অঙ্কই করে দিব আমার এই ক্লাসগুলোতে। তা আমি এখানে এই অঙ্কটা, এখানে প্রশ্নটা ডান পাশে লিখে নিই, তো এই জন্য এখানে আবার লিখে নিলাম। এখানে আবার দেখা যায় অ্যাপ ইনভার্স লাগবে, আবার লাগবে গফ ফাংশনের ইনভার্স লাগবে। তাহলে আমি একটু কাজ করি, তাহলে আবার দুইটা অঙ্ক, এখানে একটা অঙ্ক হলো অ্যাপ ইনভার্স লাগবে। তাহলে আমি একটা কাজ করি, আগে এটা থেকে অ্যাপ ইনভার্সটা বের করে ফেলি। এটা থেকে অ্যাপ ইনভার্সটা বের করলে আমি একটু আগে যেভাবে বলছি এইভাবে করব। তাহলে আমি ধরে নিচ্ছি y = fx, তাহলে x = f অফ ইনভার্স অফ y। আমি একটু আগে যেভাবে করলাম সেভাবে যাচ্ছি। তাহলে বর্গ করে দিলে y = x-1, তাহলে আমার তো x দরকার, তাহলে x-1 = y², তাহলে x আসলো y² + 1। তাহলে আমার x মানে হলো এখানে আবার f ইনভার্স অফ y। তাই আমি একই নিয়মে আরেকটা অঙ্ক সাজিয়ে ফেললাম। তাহলে f ইনভার্স y তো আমার দরকার নাই, আমার দরকার f ইনভার্স x। তাহলে এখান থেকে আমি f ইনভার্স অফ x লিখলে আসে s²+1। এবার আসে মূল প্রশ্নটা। আমরা গত ক্লাস যারা করেছি, আমি ওখানে অনেকগুলো অঙ্ক দিয়ে রেখেছি, গ পগের অঙ্ক। তাহলে জি ও এফ ইনভার্স এক্সের রেজাল্ট কত হবে? জির ভিতরে এফ ইনভার্স অফ এক্স, এই যে ব্র্যাকেট দিয়ে লিখলাম, জির ভিতরে এফ ইনভার্স অফ এক্স। এই এফ ইনভার্স এক্সের মানটা আমরা এই মাত্র বের করছি, তাহলে মানটা বসিয়ে দিই s²+1। এবার জির ভিতরে যে s²+1, আমার জি ফাংশনটা কত আছে? এই যে জি এক্স ইকুয়াল টু আছে s²+2, অর্থাৎ জির ভিতরে যে মানটা আছে এই মানটার বর্গ করে যোগ 2 করব। তাহলে s²+1 এই জির ভিতরে এক্সের জায়গায় বসাই দিলে, ডান পাশেও এক্সের জায়গায় বসাই দিলাম, তাহলে হোল² + 2। তাহলে আমি এখানে যেহেতু জি এক্সের ফাংশন ছিল কত, জি এক্সের ফাংশন ছিল s²+2, এই ফাংশনের মধ্যে আমি কী করলাম, এক্সের জায়গায় ভিতরে x²+1 যদি বামে বসাই, তাহলে ডান পাশেও তো কী হয়ে যাবে, এক্সের জায়গায় x+1 হোল² 2 হয়ে যাবে। তাহলে এটা সরল করলে 4 2s²+1 1 আর 2 যোগ করলে 3। তাহলে প্রথম উত্তরটা আমরা পেয়ে গেলাম। অঙ্কটা দুইটা পার্ট, আমরা প্রথম পার্টটা শেষ করলাম, যে এফ ইনভার্স বের করে আমি বাকিটা করছি। তাহলে একটু বুদ্ধির ব্যাপার ছিল অঙ্কটাতে, এই জন্য আমি অঙ্কটা যোগ করে দিয়েছি। এরপরে অঙ্কটা, আমি দ্বিতীয় অঙ্কটাতে যাচ্ছি। দ্বিতীয়টা বলছে গফ ফাংশনের ইনভার্স ফাংশন বের করো, গফ ফাংশনের ইনভার্স ফাংশন বের। তাহলে আগে গফ ফাংশনটা বের করি। আমরা এইভাবে গফ ফাংশনটা আগে বের করে নিচ্ছি, জির ভিতরে এফ এর ফাংশন,
তাহলে জির ভিতরে এফের ফাংশন, জির ভিতরে এফের ফাংশনটা কত এখানে √(x - 1) এফের ফাংশন লিখলাম। এবার জি ফাংশনটা কত x² + 2, তাহলে √(x - 1) হোল² + 2। তাহলে আবার যেহেতু জি ফাংশনটা হলো x হলো x² + 2, তাই আমি এই শর্তের মধ্যে এক্সের ভিতরে যেহেতু √(x - 1) আছে, তাহলে ডানও এক্সের স্থলে x - 1 হয়ে বসাইছি। তাহলে রিপ্লেস ছাড়া এখানে ফাংশনের কোনো কাজ নেই। এক্সের ভিতরে আমি বামে, যেহেতু রুটের ভিতরে x - 1টা ছিল বামে, তাই ডানও আমি এক্সের ভিতরে রুটের মধ্যে x - 1 দিয়ে হোল² দিয়ে দিলাম। তাহলে x - 1 + 2, তাহলে এখানে আসে x + 1। আমি কিন্তু গব ফাংশনের ইনভার্স বের করব। তাহলে আমি এই গব ফাংশনটাকে, আমি যেহেতু ইনভার্স ফাংশন বের করার সব অঙ্কে একই পদ্ধতি দেখাচ্ছি, আমি ধরে নিচ্ছি গব ফাংশনটা, এই গব ফাংশনটা = y। তাহলে x হবে গব ফাংশনের, এই যে গব ফাংশনের উপর ইনভার্স দিয়ে y লিখব। তো আবার এখান থেকে সরল করে আমি এখান থেকে এটার মান তো আমি y ধরলাম, একটু আগে যেটা করলাম ওটার মতো সরল করে আমি x বের করব। তাহলে x যদি বের করি তাহলে আসে x = y - 1। তাহলে আমার x এর মানটা এবার বসাই দিব। x এর মানটা হলো GOF ইনভার্স, ইনভার্সটা ব্র্যাকেটের বাইরে, ইনভার্স অফ x = y - 1, এটা সরি x, এটা y। গপ বসাই দিলাম, অর্থাৎ এক্সের মানটা যেটা ধরছি এটা বসাই দিলাম। এবার আমার তো প্রশ্ন বলছে এক্স বের করো, তাহলে আমি লিখব গপ ফাংশনের উপরে আমি ওয়াইয়ের মধ্যে এক্স বসাই দিলে ডান পাশে x - 1 হয়ে যাবে। এই তো আবার এখানে এই অঙ্কটার মধ্যে আমরা খেয়াল করলাম ইনভার্স ফাংশন এবং সংযুক্ত ফাংশনে মিশ্রণ করে একটা প্রশ্ন করা হয়েছে, এটা সৃজনশীল। আমরা নতুন যে বোর্ড প্রশ্নগুলো বইতে দিয়েছি ওখান থেকে দেওয়া, যেমন আমি চেষ্টা করতেছি সৃজনশীল প্রশ্ন যেগুলো নতুনত্ব আছে, অর্থাৎ আমি অঙ্কটার মধ্যে এমন কিছু নতুনত্ব পাবো, ওইগুলো আমি বেশিরভাগই করে দিচ্ছি। যাই হোক, এখানে আমরা সৃজনশীল প্রশ্নের মধ্যে এটা একটা সুন্দর প্রশ্ন ছিল। আর একটা সৃজনশীল প্রশ্নের মধ্যে একটা সুন্দর প্রশ্ন ছিল, এটা কোন বোর্ডে আসছে আমি লিখে রাখি নাই, বিভিন্ন বোর্ডে এর প্রশ্ন থেকে আমি করতেছি। সেটাও আমি আমার PDF কপিতে করে দিয়েছি 4-7 হিসেবে, 4-8 হিসাবে, 4-8। তাহলে আরেকটা সৃজনশীল প্রশ্ন, এখানে প্রশ্নটা আমি লিখিয়ে নিচ্ছি। A ও B বিন্দু স্থানাঙ্ক, বিন্দুর স্থানাঙ্ক -1, 5 ও 6 - 2, দুটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। এ বি এর সমীকরণ f(x) হতে f ইনভার্স অফ -2 = n হইলে n এর মান নির্ণয় করো। এই অঙ্কটা 3টা অধ্যায়কে টাচ করছে, মানে 3 প্রশ্নবেলাকে টাচ করে সৃজনশীল প্রশ্ন বানাইছে। আমি প্রথমে এ বির স্থানাঙ্কতা দেওয়া আছে, আমি প্রথমে শুরুতে এ বি সমীকরণটা বের করে নিচ্ছি। এ বি সমীকরণটা বের করে নিচ্ছি, এ এফ বি রেখার সমীকরণ। তোমরা জানো, তোমরা 9-10ও পড়েছো, আর আমার ধারাবাহিক ক্লাসে তোমরা তো সরলরেখা পড়েছো। সরলরেখা তো আমি আগে পড়াইছি, আর যারা আগে পড়ো নাই তোমরা 9-10-এ পড়েছো। দুই বিন্দুগামী সরলরেখার একটা সূত্র আছে, x - x1, x1 - x2, x1 - x2, y - y1, y1 - y2। তাহলে এখানে আমি সরল করলে দেখা যায়, আবার এখানে এটার সাথে এটা ডিসেন্সটা 7, এটাও 7 কাটা যায়, তাহলে x + 1 = -y + 5। তা আমি ওয়াইটা বামে নিয়ে আসি, y = আসে ডানে যদি সংখ্যা নিয়ে যে 4 - x। তা আবার আমরা জানি y = fx হয়, y = কিন্তু fx হয়, তা আমি এটাকে y = fx লিখে দিলাম। এগুলো আবার fx-এর ফাংশন। প্রশ্ন ছিল এ বি সমীকরণ fx হইতে, যে এ বি সমীকরণ আমরা পেয়ে গেছি, এ বি সমীকরণ থেকে fx হইতে f ইনভার্স -2 বের করো। আমি তোমার এই অঙ্কের মধ্যে ইনভার্স ফাংশন আরেকটা কৌশল দেখাচ্ছি। f ইনভার্স আমরা যদি সরাসরি এখানে এক্সের স্থলে যেটা বের করতে বলছে f ইনভার্স -2 বসিয়ে পাই, তাহলে আমার আরেকটা শর্ট হবে। এটার মধ্যে এক্সের স্থলে যদি f ইনভার্স -2 বসিয়ে দিই, তাহলে এর ভিতরে f ইনভার্স -2 যদি বসিয়ে দিই, তাহলে ডান পাশেও এক্সের স্থলে f ইনভার্স -2 হবে। এই পদ্ধতিটাও লেখকদের মধ্যে অনেকেই করেছেন, আমরা এই পদ্ধতিও f ইনভার্সের জন্য ব্যবহার করতে পারি। এখানে f ইনভার্স যেহেতু বিপরীত ফাংশন, এটা আর লেখা লাগবে না, 4 - f ইনভার্স অফ -2। তা আমি যদি পক্ষান্তর করি, f ইনভার্স অফ -2 = আসতেছে 6।
কিন্তু প্রশ্নের মধ্যে f ইনভার্স -2 দেওয়া আছে ফ্যাক্টোরিয়াল n। তোমরা 9-10-এ ফ্যাক্টোরিয়াল দেখেছো, ওই ফ্যাক্টোরিয়াল এখানে চলে আসছে। তাহলে আমরা জানি ফ্যাক্টোরিয়াল n এই যে 6কে লেখা যায় 1 × 2 × 3, আর এই কারণে ডান পাশের এই 1 2 3কে লেখা যায় 3 ফ্যাক্টোরিয়াল। আমরা যারা ফ্যাক্টোরিয়াল 9-10-এ শিখিয়ে নেই তারা একটু বুঝিয়ে নিই, 1 2 3কে সংক্ষেপে ফ্যাক্টোরিয়াল 3 লেখা যায়। তাহলে উভয় দিকে ফ্যাক্টোরিয়াল আছে, এদিকে ফ্যাক্টোরিয়াল n আর এলো ফ্যাক্টোরিয়াল 3, তাহলে আমি বলবো n = 3। তাহলে আমার এই অঙ্কটা এমন একটা সৃজনশীল প্রশ্ন, একসাথে 3টি অধ্যায় ধারণা লাগবে। ফ্যাক্টোরিয়াল সম্পর্কে আমরা অবশ্য বিন্যাস সমাবেশ একটা চ্যাপ্টার আছে, দ্বিপদী আছে, এগুলোতে যথেষ্ট আলোচনা করব। ঠিক আছে, তো আমরা 9-10-এ অনেকে দ্বিপদী যারা পড়ছে তারা ফ্যাক্টোরিয়াল সম্পর্কে আইডিয়া তোমাদের আছে। তা আমি কী করলাম, ইনভার্স ফাংশন সম্পর্কিত পরপর আজকে আলোচনা 3টা অঙ্ক আলোচনা করলাম। এই 3টা অঙ্ক আমার পিডিএফ কপিতে করা থাকবে, আরও কিছু বাড়ি কাজ থাকবে, তোমরা বাড়ি কাজ সহ পিডিএফ কপি থেকে ইনভার্স ফাংশনের কিছু অঙ্ক যোগ করে নিবে। তাহলে দেখবে যে ইনভার্স ফাংশন নিয়ে তোমাদের আর কোনো টেনশন নেই। ইনভার্স ফাংশনের অঙ্ক জাতীয় পরীক্ষায় তুলনামূলক বেশি এসেছে। যাই হোক, আমি আমার ডান পাশে আরেকটা প্রশ্ন ছিল, আমি এখানে 5-3, এখানে 5-এর মধ্যে আমার পিডিএফে 2টা অঙ্ক করা থাকবে, আর 5-এর 3টা আমি অবশ্য বাড়ি কাজ থেকে করতেছি। এখানে 5-এর 3টা আমার বাড়ি কাজের মধ্যে আছে, তাই আমি বাড়ি কাজ থেকে একটা অঙ্ক করে দিচ্ছি। মূলত এই অঙ্কটা আমার টার্গেট হলো, আমি এখানে প্রশ্নটাতে 3টা অঙ্ক, একটা হলো 1-1, আরেকটা হলো সার্বিক, আরেকটা হলো f ইনভার্স। অর্থাৎ আমি 1-1 এবং সার্বিক কোনো অঙ্ক আমরা কীভাবে দেখাবো এটা একটু আলোচনা আজকে নিয়ে আসতেছি। প্রথমে আমার প্রশ্নটাতে আমি দেখতেছি 5-এর 3, যে f(x) = 5x - 3 / 2x + 1। আমি এখানে ধরে নিচ্ছি দুইটি সংখ্যা, একটা হলো x1 = x1 এবং x2 belongs to, আমার প্রথম সেটটা হলো a belongs to a, যখন a x1 not equal to, এখানে ডোমেন কত আছে -হাফ, মাইনাস হইতে হাফ হইতে পারবে না, আবার x2 নট ইকুয়াল টু -হাফ হইতে পারবে না। তাহলে আমি x1 x2 নিচ্ছি এ থেকে, অর্থাৎ এই সেট থেকে, যে সংখ্যাটা -হাফ হইতে পারে না, কারণ আমার তো বলেই দিছে আর এর মধ্যে -হাফ নাই, তাই আমরা আগে এটা বাদ দিয়ে দিলাম, এই দুই সংখ্যা ব্যতীত। তাহলে এখন আমি যদি ওই সংখ্যা দুইটা এখানে বসাই, f(x1) = হবে 5x1 - 3 আর 2x1 + 1। আবার যদি x2 বসাই, x2 হবে 5x2 - 3 / 2x2 + 1। তাহলে আমি এখানে কী করতে চাচ্ছি, তাহলে আমি যদি f(x1) = f(x2) ধরে নিচ্ছি, এখানে f(x1) = f(x2), তাহলে আবার আসতেছে 5(x1 - 3 / 2x1 + 1 = 5(x2 - 3 / 2x2 + 1। আমি যদি এখানে সরল করতে থাকি, আমি এক পর্যায়ে কী পাবো, আমি পাবো x1 = x2। আমার কিন্তু লেখা ছিল x1 x2, কিন্তু দুইটা কি সমান না, x1 x2 এটা অসমান। তাহলে আমি যদি ফাংশন দুইটা সমান হয়ে যায়, f(x1) = f(x2), তাহলে এটাও সমান হয়ে যায়। যেহেতু f(x1) = x2 ধরি, আমার এই দুইটা কী হয়ে যায়, সমান হয়ে যায়, অর্থাৎ একই সংখ্যা হয়ে যায়। এটা আমার শুধুমাত্র এক ফাংশনের ক্ষেত্রে সম্ভব, অন্য ক্ষেত্রে সম্ভব না। তাই যে কোনো অঙ্কে এক ফাংশন দেখানোর আরেকটা কৌশল আমরা দেখলাম, যদি f(x1) = f(x2) সরল করে আমরা দেখি, যদি লাস্টে আমার x1 = x2 আসে, তাহলে আমরা ওই ফাংশনকে বলবো এক ফাংশন। তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি এখানে এটা f(x) একটি f(x) একটি এক ফাংশন, একটি এক ফাংশন, এক ফাংশন। তাহলে আমরা একটা সিদ্ধান্ত আসলাম। এবার সার্বিক ফাংশন কীভাবে দেখাবো? সার্বিক ফাংশন দেখানোর জন্য একটা সুন্দর পদ্ধতি হলো ইনভার্স ফাংশন বের করে নেওয়া। ইনভার্স ফাংশন বের করে নিয়ে আমরা সার্বিক ফাংশনটা দেখাতে পারি। দেখো আমি ইনভার্স ফাংশনটা বের করতেছি। ইনভার্স ফাংশনের কাজ আমরা একটু আগেও করছি। আমি যদি এখানে y লিখে নিই 5x - 3 2x + 1, আমি এখান থেকে এক্সের মান বের করতে চাই, তাহলে আর গুণ করে দিলে 5x - 3 = 2xy + y, y দিয়ে গুণ করে দিলাম। এবার আমি এক্সগুলোকে এক পাশে আনতে চাই, 2xy = y - +3 হয়ে যাবে। তাহলে এক্স কমন নিলে হয় 5 - 2y = y + 3, অতএব x আসলো y + 3 / 5 - 2y। তাহলে আমি এখানে এটাকে আমরা কী করছি, ধরি y = fx,
তাহলে এক্স ইকুয়াল টু কত এফ ইনভার্স অফ, আমি এই পদ্ধতিটাই বেশি ব্যবহার করেছি ইনভার্সের জন্য। তাহলে আমি এক্সের জন্য কী লিখতে পারি এফ ইনভার্স অফ ওয়াই লিখতে পারি ইকুয়াল টু ওয়াই প্লাস 3 ডিভাইডেড বাই 5 মাইনাস 2 ওয়াই। তাহলে এবার আমি কী করলাম এফ অফ ইনভার্স অফ এক্স লিখে দিলাম। তাহলে এফ এফ এক্স প্লাস 3 ডিভাইডেড বাই 5 মাইনাস 2x। এখানে আমরা মূলত রেঞ্জ বের করতে চাচ্ছি, রেঞ্জ। তো রেঞ্জ কত, রেঞ্জ হবে রেঞ্জ অ্যাপ ইকুয়াল টু হবে এখানে দেখো 5 মাইনাস 2xকে যদি 0 ধরো এক্স ইকুয়াল টু আসবে 5/2। যদি তুমি এক্স ইকুয়াল টু 0 ধরো তাহলে এখানে 5/2 আছে। এই মানটা তো এখানে হরের মান তো নট ইকুয়াল টু 0, তাহলে এই মানটা আমরা গ্রহণ করতে পারি না। তাহলে রেঞ্জ অ্যাপ ইকুয়াল টু হবে আর মাইনাস 5/2। তোমাদের আবার বলছি, তোমাদের গত ক্লাসে শেষ যে অঙ্কটা করেছি আমি ওখানে বলছিলাম ডোমেন নির্ণয় করার কৌশল হলো হরকে 0 ধরলে এক্সে যে মান আসে সেটা আর থেকে বাদ যাবে। আর রেঞ্জ নির্ণয় করার কৌশল হলো অ্যাপ ইনভার্স বের করে আমরা অ্যাপ ইনভার্সের হরকে 0 ধরলে যে মানটা আসে এটা আর থেকে বাদ যাবে, এটাই হলো রেঞ্জ। এখন আমরা যে রেঞ্জটা এখন এইমাত্র যেটা পেয়েছি আমরা এবার প্রশ্নের দিকে তাকাই। এখানে প্রশ্নে কিন্তু কোডোমেনটা কত আছে বিটা দেখো, এই যে বিটা দেওয়া আছে আর মাইনাস 5/2, অর্থাৎ বি হলো এখানে কোডোমেন। আমরা সংজ্ঞা পড়াইছিলাম যখন আমি সংজ্ঞার মধ্যে তোমাদের এই কথাগুলো বলছিলাম। সংজ্ঞাতে কী ছিল, এ হলো ডোমেন আর বি হলো কোডোমেন, আর এখানে কোডোমেন তো দেওয়া আছে আর আমি এখন রেঞ্জ বের করছি। তাহলে আমার এখানে দেখা যায় রেঞ্জ অফ এফ ইকুয়াল টু কোডোমেন, যেহেতু আমার প্রশ্নের মধ্যে কোডোমেনটা বি দেওয়া ছিল অর্থাৎ এটাকে বি দেওয়া ছিল। তাহলে আমি যেহেতু এটা রেঞ্জ পুরা কোডোমেনকে কী করে, কোডোমেনের সবকে গ্রাস করে, তাহলে এটা আমরা সার্বিক ফাংশন বলতে পারি। অতএব এফ অফ এক্স একটি সার্বিক ফাংশন। তাহলে আমার প্রশ্নটা ছিল যাচাইপূর্বক, এখানে প্রশ্নটাতে লেখা আছে এক এবং সার্বিক যাচাইপূর্বক অ্যাপ ইনভার্স নির্ণয় করো। তাহলে আমরা একও যাচাই করলাম, সার্বিকও যাচাই করলাম। তাহলে আমি যে অ্যাপ ইনভার্সটা বের করেছি অ্যাপ ইনভার্সটা কি ফাংশন, তাহলে আমি বলবো হ্যাঁ অ্যাপ ইনভার্স একটি ফাংশন। প্রশ্ন বলছে অ্যাপ ইনভার্স নির্ণয় করো, তাহলে আমরা শুধু অ্যাপ ইনভার্সটা লিখে দেবো। তাহলে অঙ্কটাতে এক এবং সার্বিক যাচাইপূর্বক অ্যাপ ইনভার্স বের করতে বলছিল, তাই আমরা সেটাই করলাম। তাহলে এখানে আরেকটা অত্যধিক আমি বলবো গুরুত্বপূর্ণ অঙ্ক, যেটা বইতে বিভিন্নভাবে জাতীয় পরীক্ষা বিভিন্নভাবে এসেছে। তাহলে আমরা এখানে শিখলাম ডোমেন বের করার কৌশল, ভগ্নাংশযুক্ত রাশির ডোমেন বের করার কৌশল আমরা শিখলাম। একটা ভগ্নাংশযুক্ত রাশির ডোমেন বের করার কৌশল হলো হরকে 0 ধরলে এক্সে যে মান আসে ওই মানটা 8 থেকে বাদ যায়। আর যদি তোমার যদি কি থাকে একঘাত থাকে উপরে এবং নিচে, এই ধরনের একঘাত রাশির ক্ষেত্রে ডোমেন ও রেঞ্জ বের করার কৌশল আমরা পাওয়া গেল। রেঞ্জ বের করতে পারলে রেঞ্জ যদি কোডোমেনের সমান হয় তাহলে সার্বিক। তাহলে আমরা এই অঙ্কের মধ্যে এই পদ্ধতিটা ব্যবহার করছি যে একটা অঙ্কে রেঞ্জ যদি বের করতে পারি, আমি যদি যুক্তি দিয়ে দেখাইতে পারি রেঞ্জ আর কোডোমেন সমান, তাহলে আমি বলবো ফাংশনটি সার্বিক। তাহলে আমার এখানে এই অঙ্কর মধ্যে আমি যে নিয়মটা নিয়ে আসলাম, আমার এই অঙ্কটা কিন্তু পিডিএফে বাড়ি কাজ হিসেবে আছে। আমি বোর্ডে যে অঙ্কটা করছি এটা পিডিএফে বাড়ি কাজ হিসেবে, আর আমি আবার শিটেও এরকম 2টা নমুনা অঙ্ক করে দিয়েছি। আর এখন যেটা করলাম এটা পিডিএফে বাড়ি কাজ হিসেবে আছে। এভাবে বাড়ি কাজ হিসাবে আমি যে অঙ্কটা দিয়েছি 3 নম্বর অঙ্ক এবং আরও 5-এর 1-2 এই 2টো অঙ্ক তোমরা দেখবে, এখানে তোমরা প্রশ্নটা বোঝার চেষ্টা করবে। তাহলে আমি এক ফাংশন দেখাইলাম একটা নিয়মে, আর সার্বিক ফাংশন দেখালাম কী নিয়মে, আমি চেষ্টা করছি রেঞ্জ বের করার জন্য। রেঞ্জ বের করে দেখলাম এটা কোডোমেনের সমান কিনা, যদি দেখি রেঞ্জটা বের করার পর এটা কোডোমেনের সমান হয় তখন আমি বলিয়ে দিচ্ছি এটা সার্বিক ফাংশন। যাই হোক, আমি ভগ্নাংশযুক্ত ডোমেন রেঞ্জ এটার উপরে আমরা গত ক্লাসে একটু আলোচনা করলাম, আজকেও একটু যোগ হয়ে গেল। এই সাপেক্ষে আমি আরও দিয়ে একটা কথা বলিনি, যেমন ধরো যে এফ এক্স ইকুয়াল টু 1/x মাইনাস প্লাস 1, এতের ডোমেন ও রেঞ্জ কত, আমি প্রশ্নটা ডাইরেক্ট লিখে দিলাম ডোমেন রেঞ্জ কত। তাহলে আমি এখানে এই ধরনের প্রশ্ন এখানে কিন্তু উপরে এক্স দিই নেই, আর এই অঙ্কটাতে আমি একটু আগে যেটা করলাম উপরেও এক্স আছে নিচেও এক্স আছে। তাহলে এই ক্ষেত্রে আমি আগের মতোই করব। এখানে যদি আমি খেয়াল করি এখানে x + 1 = যদি 0 হয় তবে x = -1 হয়। হ্যাঁ, তাহলে x = -1 হইলে এফ এক্স অসংজ্ঞায়িত। তাহলে আমরা কি বলতে পারি, এটা গ্রহণযোগ্য না। অতএব ডোম এফ = r - 1। তাহলে আমরা
হরযুক্ত ডোমেন সব ক্ষেত্রেই বলছি, হরযুক্ত রাশি ডোমেন হলো হরকে 0 ধরলে এক্সের যে মান আসে সেটা আর থেকে বাদ যাবে। হরযুক্ত রাশির ডোমেন হলো হরকে 0 ধরলে এখানে আরের যে মান আসে, এক্সের যে মান আসে সেটা আর থেকে বাদ যাবে। এরপরে আসো রেঞ্জ। এখানে কিন্তু লবে আমি কোনো চলক দিই নাই, তো এখানে আমি রেঞ্জ বের করার জন্য আমি যদি ইনভার্স ফাংশনটা বের করি, এখানে এফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে, এফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে কত 1/x+1। তাহলে আমি যদি এফ এক্স ওয়াই ধরেই নিই তাহলে 1/x+1, তাহলে আমার এখানে আসতেছে আমি আর গুণ করে দিলে xy+y ইকুয়াল টু 1। তাহলে আমি যদি এখানে এক্সের মান পেতে চাই xy ইকুয়াল টু 1 - y, অতএব আমার এখানে আসতেছে বা এক্স ইকুয়াল টু 1 - y/y। তাহলে আমি যদি এখানে এটাকেই আমরা এফ ইনভার্স অফ ওয়াই বলি, সেটা 1 - y ডিভাইডেড বাই ওয়াই। তাহলে এখানে দেখো এফ ইনভার্স অফ ওয়াইকে মানে এক্স লিখে দিলাম 1 - y। তাহলে এবার আসো এটাকে আমি এফ ইনভার্স বের করছি। এফ ইনভার্সের এখন আমি এফ ইনভার্সের ডোমেন হলো এফ এক্সের রেঞ্জ, এফ ইনভার্সের ডোমেন হলো এফ এক্সের রেঞ্জ। তাহলে আমি যদি এখানে হরকে 0 ধরি তাহলে কী হবে, এক্স ইকুয়াল টু 0 হইলে এফ ইনভার্স অসংজ্ঞায়িত। তাহলে আমি লিখব এফ ইনভার্স অফ এক্স কী হয়, অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। তাহলে আমি লিখব অতএব এফ অফ এক্স এর রেঞ্জ, রেঞ্জ কত হবে r-0, r-0। তাহলে আমরা এফ এক্সের রেঞ্জ পেয়ে গেলাম r-0। তাহলে এখানে আমি এই পদ্ধতিটাও একই পদ্ধতিতে আমি এরকম ভগ্নাংশযুক্তের অঙ্ক করলাম। তাহলে আমার দেখতে হবে নিচের উপরে চলক না থাকলে একই পদ্ধতিতে করা যায়। তাহলে হরযুক্ত রাশি যদি রুট থাকে এটা কি, এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা। আমার একটা টার্গেট আছে আগামী ক্লাসে আমি ডোমেন রেঞ্জের উপর আরও বেশ কিছু অঙ্ক করব। সেগুলোতে আমি রুট যুক্ত রাশি বিভিন্ন হর লব মিলিয়ে এবার রুট ছাড়া যে অঙ্কগুলো আছে হর লব মিলিয়ে এই ধরনের কিছু অঙ্ক নিয়ে আসব। তাহলে আজকে আমি চেষ্টা করেছি মূলত যে অঙ্কগুলোর উপর এখানে বেশ কিছু বাড়ি কাজ থাকবে তোমাদের। তোমরা যখন কাজ করতে বসবে দেখবে যে আমি ইনভার্স ফাংশনের উপরেই প্রায় 8 থেকে 10টা অঙ্ক দিয়েছি। আর যেটা বললাম এক এবং সার্বিক কিনা এরকম আমি 2-3টা অঙ্ক দিয়েছি। এই একটা আইটেমের উপরেই আজকে কাজ করলাম। আজকে আমি এই ভিডিওটা আর বড় করলাম না, আমাদের যেহেতু আমি 4-5টা ক্লাসে নিব, এত তাড়াহুড়া নেই। তোমরা আজকে এই পর্যন্তই কাজ করো। আমি যে বাড়ি কাজগুলো দিব বাড়ি কাজগুলো তোমরা করবা। তুমি যে বাড়ি কাজগুলো করতে পারবে না ওই বাড়ি কাজগুলো আমাকে অবশ্যই আমার গুগল ক্লাসরুমে আমরা যে জুম ক্লাস করি, জুম ক্লাসের আগেই তোমরা আমাকে জানাবে, তাহলে আমরা সেখানে সেটা আলোচনা করব। তাহলে আজকে আলোচনার মধ্যে ইনভার্সের কিছু সংখ্যার অঙ্ক করেছি আর এক এবং সার্বিক কিনা এরকম অঙ্ক করেছি। এই দুটো আইটেমের উপর আজকে টার্গেট ছিল, এই দুটা টার্গেট অনুযায়ী আমরা কাজ করলাম। ঠিক আছে, তোমরা কাজ করো। তোমাদের যদি কোনো সমস্যা হয়, কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে, ফোনে জানাইতে পারো অথবা তোমরা যখন জুম ক্লাসে অংশগ্রহণ করো তখনও জানাইতে পারো। ঠিক আছে, আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।